ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে আলোর প্রতিফলন, অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, আমরা আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলো থেকে যখন আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, আমরা তখন সেগুলো দেখতে পাই। বিষয়টা হলো কি, আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে সেগুলো থেকে যখন আমাদের চোখে আলো প্রতিফলিত হয়ে এসে পড়ে, তখন আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। আগে মানুষের ধারণা ছিল একটা সময় যে আমাদের চোখ থেকে আলো গিয়ে কি হয়, একটা বস্তুতে গিয়ে পড়ে। এটা হচ্ছে চোখ থেকে আলো গিয়ে আমাদের কি হয়, কোনো বস্তুতে গিয়ে পড়ে, সেটাকে তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যে আসলে না, আসলে আমাদের চোখ থেকে আলো বস্তুতে গিয়ে পড়ে না, বরং কোনো বস্তু থেকে আলো এসে যখন আমাদের চোখে পড়ে তখন আমরা সেই বস্তুটা দেখতে পাই। তাহলে ঘটনাটা কেমন ঘটে, এখানে এখানে একটা বস্তু আছে, যে কোনো আলোর সোর্স, অবশ্যই একটা আলোর কি লাগবে, সোর্স লাগবে। আলোর কমন সোর্স হচ্ছে সূর্য বা লাইট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো সেই আলোর সোর্স থেকে কোনো একটা বস্তুর উপর যখন আলো পড়ে, তখন এই আলোটা প্রতিফলিত হয়ে চতুর্দিকেই মূলত ছড়িয়ে যায়, ব্যাপ্ত প্রতিফলন বলে এটাকে। তো তখন এই আলোটা যখন আমাদের চোখে গিয়ে পৌঁছায়, যে অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে এসে, এখানে যদি একটা চোখ থাকে, তাহলে যে অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে কি হয়, আমাদের চোখে এসে পৌঁছায়, সেই অংশটাকে আমরা তখন কি পাই, দেখতে পাই। ঠিক আছে, তো বস্তুতে তো কোনো আলোর সোর্স নাই, বস্তু থেকে আলো আসে না। ডেফিনেটলি আলোর সোর্স থেকে আলো গিয়ে কোনো বস্তুতে পড়ে, তারপর সেই বস্তু থেকে ওই আলোটা প্রতিফলিত হয়ে যখন চোখে পৌঁছায়, তখন আমরা দেখতে পাই। ঠিক আছে, এই জন্য আমরা কি করি, যখন কোনো অন্ধকারে কোনো বস্তুকে আমরা দেখতে চাই, তখন আলো আমরা আমাদের চোখে মারি না, চোখে আলো ফেলি না, আমরা আলো ফেলি কোথায়, বস্তুর উপর। তো আগে যখন মানুষ মনে করতো যে চোখ থেকে আলো গিয়ে বস্তুতে পড়ে, তখন আমরা তাকে দেখতে পাই, তাহলে তো কোনো বস্তু দেখার জন্য রাতের বেলা আমরা বস্তুর উপর আলো মারতাম না, আলো মারতাম কার উপর, আমাদের চোখের উপর, তাই না? তো আগের অধ্যায়ে শব্দকে তরঙ্গ হিসেবে জেনেছি, এই অধ্যায়ে আমরা আলোকে তরঙ্গ হিসেবে জানব, তবে সেটি হবে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের তরঙ্গ, যার নাম বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে এমন তরঙ্গ, যে তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। তো এর আগের অধ্যায়ে আমরা জেনেছিলাম যান্ত্রিক তরঙ্গ, শব্দ ছিল একটা যান্ত্রিক তরঙ্গ, যেটা যাওয়ার জন্য অবশ্যই একটা মাধ্যমের প্রয়োজন ছিল। কিন্তু আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, এটা চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আলো যখন সমতল আয়নায় প্রতিফলিত হয়, তখন সেটি প্রতিবিম্ব তৈরি করে। আমরা সবাই সেই প্রতিবিম্বের সাথে পরিচিত, এটা আমরা সবাই দেখেছি। আয়না সমতল না হয়ে গোলাকৃতিরও হয়, তখন সেটি যে প্রতিবিম্ব তৈরি করবে সেটি অন্যরকম হবে। গোলাকৃতির বলতে মানে উঁচু এইরকম হইতে পারে, কোন একটা গোলকের অংশ। ঠিক আছে, সাধারণত তোমরা মোটর সাইকেল বা গাড়িতে অনেক সময় এরকম গোলাকৃতির আয়না দেখতে পাবা। তো এই অধ্যায়ে আমরা নানা ধরনের আয়নায় নানা ধরনের প্রতিবিম্বের বিষয়গুলো আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ সমতল আয়নায় কিরকম হবে, তারপর গলীয় আয়নাগুলো কিরকম হবে, গলীয় আয়নার আবার দুইটা প্রকার ভেদ আছে, সেগুলোতে কি হবে। ঠিক আছে, তো এরপর যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আলোর প্রকৃতি, অর্থাৎ নেচার অফ লাইট। আমরা চোখে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আলো। আমরা চোখে গাছপালা দেখি, আকাশ দেখি, চেয়ার টেবিল দেখি, মানুষ দেখি। তার মানে এই নয় যে গাছপালা, আকাশ, চেয়ার টেবিল কিংবা মানুষ হচ্ছে আলো। এগুলো থেকে আলো প্রতিফলিত হয়ে সেই আলোটা আমাদের চোখে পড়ে। চোখের রেটিনা থেকে সেই আলো দিয়ে তৈরি সংকেত আমাদের মস্তিষ্কে পৌঁছায়, আর আমাদের মস্তিষ্ক বুঝতে পারে কোনটা গাছপালা কোনটা মানুষ। পুরো ব্যাপারটা শুরু হয় চোখের মাঝে আলো ঢোকা থেকে। ঠিক আছে, তাহলে আমরা কোনো বস্তুকে দেখি, সেটা মূলত কি দেখি, আমরা বস্তুটাকে কিভাবে দেখি, বস্তু থেকে যখন আলো আমাদের চোখে পৌঁছায়, তো সেই আলোটার ভিন্ন ভিন্ন বস্তু থেকে আলো যখন পৌঁছায়, তখন ভিন্ন ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকে, ভিন্ন ভিন্ন কালার থাকে। তো এগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের মস্তিষ্ক কি করে, ওই জিনিসটার একটা ছবি তৈরি করে আমাদের মাথায়, তখন আমরা সেই জিনিসটাকে দেখতে পাই। ঠিক আছে, আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, এটি পর্যাবৃত্ত তরঙ্গও বটে। সকল পর্যাবৃত্ত তরঙ্গের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তার মানে আলোরও তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো যে কোনো তরঙ্গ সেটা
তোমার যান্ত্রিক তরঙ্গ হোক বা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হোক, এরকম কোন একটা পর্যাবৃত্ত তরঙ্গ হলেই তার কি থাকবে, একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তার কম্পাঙ্ক থাকবে, এগুলো সবই থাকবে। আমরা যারা পুকুরে ঢিল ছুঁড়ে কিংবা একটা দড়িতে ঝাঁকুনি দিয়ে তরঙ্গ তৈরি করেছি, তারা জানি যে ইচ্ছে করলেই ছোট বড় তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ তৈরি করা যায়। তাই আলোরও নানা তরঙ্গ দৈর্ঘ্য থাকতে পারে। তো তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে একটা কম্পন সম্পন্ন হইতে, তরঙ্গস্থিত কণার একটা কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময়ে তরঙ্গ যতদূর অতিক্রম করে। অর্থাৎ যখন আমরা ছবি আঁকি, ছবিতে হচ্ছে দুইটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বটাকে কি বলে, তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে ল্যামডা। কারণ এটা সমদশা, এটা সমদশা, আবার এই এর সমদশাকে, এর সমদশা হচ্ছে এটা। ঠিক আছে, এটা আস্তে আস্তে নিচে নামতেছে, এটা আস্তে আস্তে নিচে নেমে এখানে আসছে। তো এইটাকে আমরা বলি কি, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। আবার এটার সমদশা হচ্ছে কোনটা, এইটা। তো এই দুইটা, আবার এটার সমদশা হচ্ছে কোনটা, যদি এখানে আঁকি তাহলে এইটা। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা কি করি, সমদশা সম্পন্ন কণাগুলোর মধ্যবর্তী ডিস্টেন্সটাকে বলি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে। তো বিভিন্ন তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্নতা থাকতে পারে। তো এই জন্য আলোরও নানা ধরনের তরঙ্গ থাকতে পারে। কথাটা সঠিক, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের দৈর্ঘ্য যা কিছু হতে পারে। ঠিক আছে, সেটা কয়েক কিলোমিটার থেকে বেশি হতে পারে, আবার 1 ন্যানোমিটার বা 1 মিটারের ট্রিলিয়ন ভাগের 1 ভাগও হতে পারে। অর্থাৎ 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 10^12 মিটার, 1 ট্রিলিয়ন মিটার। তো 1 মিটারকে তো মানে এইরকম হইতে পারে 10^12 মিটার, অর্থাৎ 1 মিটারের 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগও হইতে পারে। তার মানে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা রেঞ্জ অত্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই যে এটা থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাহলে বুঝতেই পারছো যে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের কতটা হিউজ আছে, বিস্তৃতি আছে। তো যে বিষয়টা আমাদের ভালো করে জানা দরকার, সেটি হচ্ছে এই সম্ভাব্য বিশাল তরঙ্গ দৈর্ঘ্যের ছোট্ট একটা অংশের আলো আমরা দেখতে পাই। তরঙ্গ দৈর্ঘ্যে এর থেকে বেশি আলো হলে আমরা দেখতে পাই না, আবার এর থেকে ছোট হলেও আমরা দেখতে পাই না। যেমন শব্দের ক্ষেত্রে কম্পাঙ্ক ছিল, যে কোনো কম্পাঙ্কের শব্দ হইতে পারে, কিন্তু আমরা কি করি, 20 থেকে 20,000 হার্টজের কম্পাঙ্কটাই শুধু শুনতে পাই। এর চেয়ে কম কম্পাঙ্ক হইলেও শুনতে পাই না, আর এর চেয়ে বেশি কম্পাঙ্ক হইলেও আমরা শুনতে পারি না। ঠিক আছে, তাহলে শোনার ক্ষেত্রে রেঞ্জটা মোটামুটি একটু বেশি। কিন্তু আর আলোর ক্ষেত্রে এই রেঞ্জটা কত, আলোর ক্ষেত্রে রেঞ্জটা আমরা দেখলাম 10^12 মিটার থেকে প্রায় 10 কয়েক কিলোমিটার, অর্থাৎ 4-5 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এখানে তোমাদের একটা দেওয়া আছে মনে হয়, এখানে ছিল না, ওই আগের অধ্যায়ে ছিল যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তোমার বিভিন্ন ধরনের দিয়েছিল। তো সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে তোমার রেডিও এফ। রেডিও এফ এর তরঙ্গ দৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, তো এরকম আমরা মনে করতে পারি যে 10 পাওয়ার সামথিং ইন্টু 10 পাওয়ার, ধরে নেই যে 5 কিলোমিটার পর্যন্ত হইতে পারে, 5 × 10^3 মিটার, এইরকম। তার মানে বুঝো তাহলে কত রেঞ্জ। বিষয়টা এইরকম না, এই মান এই দুই মানের মাঝখানে যে কোনো মান হইতে পারে, এই দুই মানের মাঝখানে যে কোনো মানের তরঙ্গ দৈর্ঘ্য হইতে পারে। তাহলে বুঝতেই পারতেছে এটা কতটা বেশি। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র কতটুকু, 400 থেকে 700 ন্যানোমিটারের ভেতর হইলেই আমরা সেই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দেখতে পাই, এবং সেইটি হচ্ছে আলো। তাহলে আমরা কতটুকু দেখতে পাই, তাহলে 4 × 10⁻⁹ থেকে শুরু করে 7 × 10⁻⁹ শুধুমাত্র। তার মানে দেখো এটাও 10⁻⁻, এখানে 10⁻⁻12 থেকে 10⁻³ পর্যন্ত রেঞ্জ, আর আমরা 10⁻⁻9 এর শুধুমাত্র এই 4 মানে এইটুকু 4 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত শুধু এইটুকুই দেখতে পারি। আর 10 পাওয়ার এখানে তো কি আছে, মানে এখানে ডিফারেন্সটা কিভাবে হইতে পারে, পাওয়ারের মাধ্যমে হইতে পারে। যেমন 10 কত, 12, তাহলে 10 এটা 1 × 10 12, তাই না? তাহলে কি হইতে পারে, এর চেয়ে বেশি কি হইতে পারে, 2 × 10 12 হইতে পারে, 3 × 10 2.5 × 10 12 হইতে পারে। তার মানে এখানে হিউজ একটা কি হইতে পারে, তোমার রেঞ্জ তৈরি হইতে পারে অসংখ্য। মানে এর মধ্যে কত যে নাম্বার আমরা লিখতে পারবো তার কোনো হিসাব নাই। যে ইনভার্স দিয়ে লিখতে পারবো, তারপর আবার পয়েন্ট দিয়ে লিখতে পারবো,
পাওয়ারের পার্সপেক্টিভ থেকে লিখতে পারবো, আবার এই সামনের যে সংখ্যাটা গুণ হিসেবে থাকবে সেটাকেও আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, দশমিক পূর্ণ সংখ্যা মিলে অসংখ্য করতে পারবো। তো তার মধ্যে দেখো মাত্র 10⁻⁹ পাওয়ার ঠিক আছে, এখানে সামনে 4 আর এখানে সামনে 7, তার মানে এইটুকু রেঞ্জের আলোই আমরা কি দেখতে পাই। তাহলে বুঝতেই পারতেছো যে সূর্য থেকে যখন আলো আমাদের চোখে পৌঁছায়, তো সূর্য থেকে যে তরঙ্গ, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা আমাদের পৃথিবীতে আসে তার সামান্য একটু অংশ আমরা দেখতে পাই, আর বাকি অংশ আমরা দেখতে পাই না। আর এই যে হিউজ তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোটা আছে, এই আলোর বড় একটা অংশ আবার আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান দ্বারা কি হয়, প্রতিফলিত এবং শোষিত হয়, আমাদের পৃথিবীতে পৌঁছায় অনেক কম আলো, সেই আলোরও একটা সামান্য অংশই আমরা দেখতে পাই। তাহলে আমরা যে চোখে নানা রং দেখতে পাই সেগুলো আসলে ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো। তাহলে এই যে আমরা এই রেঞ্জের মধ্যে দেখতে পাই 4×10⁻⁹ থেকে 7×10⁻⁹ পর্যন্ত এইটুকু তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পাই, এবং এর মাঝখানে তো আবার কি হইতে পারে, অসংখ্য তরঙ্গ দৈর্ঘ্য থাকতে পারে, যেমন 3×10 5×10⁻⁹ আছে, তারপর 4 এরকম হইতে পারে, 4.1×10⁻⁹ হইতে পারে, তাই না, 4.1×10⁻⁹, তারপর 4.2×1, 5×10⁻⁹ এরকম অসংখ্য হইতে পারে। তো এই যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই, এই যে আমরা বিভিন্ন কালার বুঝি, তাহলে আমাদের কাছে ভিন্ন ভিন্ন আলোর ভিন্ন ভিন্ন কালার মনে হয়, এই কালারটা মূলত এই তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্সের কারণে হয়। অর্থাৎ প্রত্যেকটা আলোর কি থাকে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে, অর্থাৎ মৌলিক যে 7টা কালার আছে 7টা কালারের জন্য 7টা আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যখন ছোট হয় তখন সেটা হয় বেগুনি। তরঙ্গ দৈর্ঘ্য যখন এই যে 4 এর কাছাকাছি হবে, 4×10⁻⁹ এর কাছাকাছি হবে, কাছাকাছি রেঞ্জের হবে, তখন সেটা হচ্ছে বেগুনি। যখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে তখন সেটা নীল, সবুজ, হলুদ, কমলা, এরকম সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ যখন এটা 7×10⁻⁹ এর কাছাকাছি হয় তখন সেটা লাল দেখায়। এর মাঝখানেও অনেক কালার আছে যেটা বিভিন্ন কালার কম্বিনেশনে তৈরি হয়, যেমন নীল এবং সবুজের মাঝখানে যদি কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য হয় তখন সেটাকে আমরা নীল এবং সবুজের সংমিশ্রণে কোনো একটা কালার দেখি। তোমরা যারা আরজিবি কালার, CMY এগুলো কালারের সাথে সম্পর্কিত আছো তারা বুঝবা যে বিভিন্ন বিভিন্ন কালার একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করে কিভাবে নতুন কালার তৈরি করা হয়। ঠিক আছে, তো লাল হওয়ার পর তারপর পরের কালারগুলো আমরা দেখতে পাই না। তো মানুষের চোখ এই ব্যাপ্তির বাইরে তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পায় না, কিন্তু পোকামাকড় বা অন্য অনেক প্রাণী এর বাইরেও দেখতে পায়। বিভিন্ন আলোতে মানুষের চোখের সংবেদনশীলতা 8.01 চিত্রে দেখানো হয়েছে। তো 8.01 চিত্র কই, এই যে এইখানে, এখানেই তো আছে। তাহলে দেখো দেখো এখানে যে, তাহলে আমরা এই আলো তাহলে দেখো 10⁻12 বলছে, কিন্তু এখানে আসলে কি গামারে 10⁻14 বা আরো বেশি, আর এখানে 10⁻6। আমি উদাহরণ হিসেবে কি লিখছিলাম, 5×10⁻3 লিখছিলাম, কিন্তু এটা আরো বেশি, 10⁻6 পর্যন্ত, 10⁻6, অর্থাৎ এটা কত, 1000 কিলোমিটার। এগুলো মিটারে দেওয়া আছে, 10⁻6 মিটার মানে হচ্ছে কিন্তু 10⁻3 কিলোমিটার, অর্থাৎ 1000 কিলোমিটার। আর এখানে 1 মিটারের 10⁻14 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে দেখতে পাচ্ছ যে এই যে আমরা শুধুমাত্র এই যে 10⁻9 এইখানে আছে, 10⁻, এটা 10 না, আমরা খুব সামান্য একটা আলো অংশ দেখতে পাই। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে দৃশ্যমান আলো। আমাদের চোখের সংবেদনশীলতার এখানে একটা পরিমাণ দিয়েছে, যখন এটা কি হয় এক্সাক্ট 400, মানে আমরা এই 400 ন্যানোমিটার থেকে আমাদের সংবেদনশীলতা কি হয় শুরু হয়। তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ে আমাদের চোখের সংবেদনশীলতা তত বাড়ে। ঠিক আছে, তত আমরা স্পষ্ট দেখতে পাই কালারটাকে, দেখতে পাইতে পাইতে এটা কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়। ঠিক আছে, কালারটাও আস্তে আস্তে হালকা হচ্ছে, বেগুনি থেকে আস্তে আস্তে হালকা বেগুনি হইতে হইতে দেখো সেটা সবুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর সবুজ কালার এবং হলুদ কালারের প্রতি আমাদের চোখ সবচেয়ে বেশি সংবেদনশীল। এই জন্য তোমরা দেখবা যে তোমাদের আমাদের যে সিগন্যাল গুলো আছে রোডওয়ের,
সিগন্যালগুলোতে দেখবা সবুজ কালার, হলুদ কালার দেওয়া হয়, ঠিক আছে। সবুজ কালার আর হলুদ কালার মানে ওয়েট করো কয়েক মিনিট, আর সবুজ কালার মানে কি, এটা গ্রিন সিগন্যাল বলি আমরা, অর্থাৎ পজিটিভ সিগন্যাল। তো আর একটা লাল থাকে। তো লাল কেন ইউজ করা হয়? লালের প্রতি যদি আমাদের চোখ অত সংবেদনশীল না, তারপরেও লাল কালার ব্যবহার করা হয় বিভিন্ন কাজে। আবার লাল কালারটাই সবার আগে আমাদের চোখে পড়ে। তো এটা সংবেদনশীলতার কারণে না, বরং এটার অন্য একটা পার্সপেক্টিভ আছে, আমি একটু পর বলতেছি। তাহলে আমরা যদি বলি যে মানুষের চোখ সবচেয়ে বেশি সংবেদনশীল কিসের উপর? সবুজ কালারের উপর, যা তরঙ্গ দৈর্ঘ্য আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে। এরপর হলুদ, তারপর আস্তে আস্তে এটা লালের দিকে যায়, এবং সবচেয়ে টকটকা লালের পর আস্তে আস্তে আমাদের কি হয়, সংবেদনশীলতা কমে যায়, তারপর আমরা দেখতে পাই না, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, লাল আলোর প্রতি আমাদের চোখ অত বেশি সংবেদনশীল না, তারপরও আমরা অনেক দূর থেকেই লাল আলোটা দেখতে পাই। এটার কারণ সংবেদনশীলতা না, বরং এটা লাল আলোর একটা বিশেষ বৈশিষ্ট্য। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা মূলত কি, তুলনামূলক দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এখন আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পাস করে, তখন আলোর মধ্যে বিভিন্ন কি থাকে, পানির কণা থাকে, ধূলি কণা থাকে, অনেক ধরনের কণা থাকে। তো আমরা জানি আলো কোনো একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে প্রবেশ করে, বা এরকম কণার মধ্যে প্রবেশ করে, তখন আলোর একটা অংশ কি হয়, প্রতিফলিত হয়, বিভিন্ন দিকে দ্বারা প্রতিফলিত হয়, প্রতিসরিত হয়। তো এটার মধ্যে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম, সেই আলোটা তত বেশি বিক্ষিপ্ত হয়, আর যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, সেই আলোটা তত কম বিক্ষিপ্ত হয়, ঠিক আছে। যার ফলে দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এই জন্য বাতাসে যখন ভূমির সমান্তরালে কোনো আলোকেই আমাদের চোখে এসে পৌঁছায়, তখন এই আলোটা সব সোজাসুজি আসতে পারে, অনেক দূর পর্যন্ত সোজাসুজি পৌঁছতে পারে। কেন? এই আলোটা, এই আলোর পথের মাঝখানে যে ধূলিকণা, পানিকণা, বালিকণা আছে, এগুলোর মধ্যে বিক্ষিপ্ত সবচেয়ে কম হয় এই আলোর কণাটা, আর সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় কে, নীল কালারটা। এই জন্য লাল কালারটা অনেক দূর পর্যন্ত ভূমির প্যারালালে কি যেতে পারে, এই জন্য অনেক দূর থেকেও লাল কালার দেখা যায়। এই জন্য লাল কালারটাও আমরা বিভিন্ন জায়গায় সিগন্যাল হিসেবে ব্যবহার করি। আবার আমরা আকাশকে যে নীল দেখি বা বেগুনি দেখি, এটার কারণও কিন্তু এই নীল কালার বা বেগুনি কালারের অনেক বেশি বিক্ষিপ্ততা, ঠিক আছে। নীল কালার এবং বেগুনি কালার যদি মাঝামাঝি, তো আকাশকে আমরা নীল এবং বেগুনির একটা মাঝামাঝি কালার হিসেবে দেখি। তো তো এটার কারণ হচ্ছে, যখন সূর্য থেকে যখন আলো আসে, তখন বায়ুমণ্ডলে যখন আলোটা প্রবেশ করে, তখন বায়ুমণ্ডলের এই ধূলিকণা, বালিকণা, পানিকণা, এগুলোর মধ্যে সূর্যের এই দৃশ্যমান যে আলোগুলো আছে, সবগুলো আলোই বিক্ষিপ্ত হয়। এর মধ্যে দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় তোমার বেগুনি কালারটা, ঠিক আছে। সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় বেগুনি কালার, আর অন্যান্য কালারগুলো কম বিক্ষিপ্ত হয়। যার ফলে আমরা যখন আকাশের দিকে তাকাই, তখন বেগুনি আলোটাই সব জায়গাতে সবচেয়ে বেশি দেখি, যেহেতু এটা চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে গেছে, মানে অনেক বেশি ছড়িয়ে গেছে, অন্য কালারগুলো তুলনামূলকভাবে কম ছড়িয়ে গেছে। তাহলে আকাশ নীল দেখার কারণ হচ্ছে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, এই আলোটা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় বায়ুমণ্ডলে প্রবেশ করার পর। আর যখন ভূমির প্যারালালি কোনো একটা আলো এক জায়গা থেকে আরেক জায়গায় আসে, তখন ওই বেগুনি আলো বিক্ষিপ্ত হওয়ার কারণে বেগুনি আলোটাকেই আমরা কি পাই না, দেখতে পাই না। লাল আলোটা সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়, এই জন্য আমরা কি দেখি, লাল আলোটাই সবচেয়ে বেশি দেখতে পাই, ঠিক আছে। একইভাবে, একই কারণে যখন গোধূলির সময়, অর্থাৎ যখন এটা যে পৃথিবী হয়, যখন সূর্যাস্ত এবং সূর্যোদয়, এই দুই সময়ে কিন্তু আমরা সূর্যকে লাল দেখি, আর অন্য সময় দেখি সাদা বা হালকা হলুদ দেখি। তো ওই দুই সময় সূর্যকে লাল দেখার কারণ হচ্ছে, যখন সূর্য এই পৃথিবী পৃষ্ঠের প্যারালালি সূর্যের আলোটা আমাদের চোখে এসে পৌঁছায়, ঠিক আছে, তখন কি হয়, এই সূর্যের সব আলো তো আসে, আর দৃশ্যমান আলোগুলোও সবগুলোই আসে, কিন্তু একটু আগে যেটা বললাম, যে যখন এটা ভূমির প্যারালালে পৌঁছায়, তখন কি হয়, লাল আলোটা সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়, কিন্তু অন্যান্য যে আলোগুলো আছে তাদের তরঙ্গদৈর্ঘ্য তুলনামূলক কম হওয়ার ফলে তারা এদিক সেদিক সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়, এবং লাল আলোটা তুলনামূলকভাবে সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়, অর্থাৎ এরা সোজাসুজি আসতে পারে। এই জন্য আমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এই জন্য সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি, আর বাকি অন্যান্য দিনগুলো আমরা কি দেখি,
লাল হলুদের মাঝামাঝি একটা কালার দেখি, বা অনেক সময় সাদাও দেখি, তখন সবগুলো আলো আসে। আর আকাশকে আমরা দেখি নীল। তার কারণ হচ্ছে এই নীল আকাশ, আমরা আসলে আকাশকে নীল দেখি না, আমরা বায়ুমণ্ডলটাকে নীল হিসেবে দেখি। ঠিক আছে, বায়ুমণ্ডলের মধ্যে যখন আলো প্রবেশ করে তখন বায়ুমণ্ডলের মধ্যে নীল আলোটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। এই জন্য বায়ুমণ্ডলের কালারটা আমরা মূলত বায়ুর উপরের স্তরগুলোকে আমরা কি নীল বা বেগুনি হিসেবে দেখি। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আমরা আকাশকে কুচকুচে কালো হিসেবেই দেখতাম। ঠিক আছে, আমরা যে আকাশ নীল বলি এটা আসলে আমরা আকাশকে নীল হিসেবে দেখি না, আমরা বরং বায়ুমণ্ডলটাকে নীল হিসেবে দেখি। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো এখানে আমরা যে আলো, বিভিন্ন কালারের আলো দেখি তার ব্যাখ্যা। তো এরপর দেখো এই যে 8.01 চিত্রে আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের নাম দেখানো হয়েছে। তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকেও ছোট হয় সেই আলোকে আমরা বলি আলট্রা ভায়োলেট বা অতি বেগুনি আলো। অর্থাৎ যে আলোটাকে আমরা দেখতে পাই ঠিক তার চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা হচ্ছে কি অতি বেগুনি বা আলট্রা ভায়োলেট রশ্মি। আরো ছোট হলে এক্স রে, আরো ছোট হলে গামা রে, যেটা থেকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বের হয়। গামা রে থেকে কি তেজস্ক্রিয় নিউক্লিয়াস বের হয়। আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য, আবার তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর চেয়েও বড় তরঙ্গ দৈর্ঘ্য হয় সেই আলোকে আমরা বলি ইনফ্রারেড বা অবলোহিত আলো। এই আলোটা সাধারণত বিভিন্ন ধরনের ইয়াতে তোমার রিমোট কন্ট্রোলে ইউজ করা হয়। আরো বড় হলে মাইক্রোওয়েভ, আরো বড় হলে রেডিও ওয়েভ। তাহলে এখানে মাথায় রাখবা যে দৃশ্যমান আলোটা হচ্ছে মাঝখানে, এটাকে যদি আমরা মাঝখানে হিসাব করি তাহলে দৃশ্যমান আলোর চেয়ে অধিক যে আলোটা সেটি হচ্ছে কি তার চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য, মানে মোট 7টা ভাগ আছে। দৃশ্যমান আলোর চেয়ে কম আছে, কম তরঙ্গ দৈর্ঘ্যের আছে 3টে আলো, আর দৃশ্যমান আলোর চেয়ে বেশি হচ্ছে বেশি তরঙ্গ বিশিষ্ট আলো আছে 3টা। তাহলে আমরা ওইভাবে হিসাব করবো। দৃশ্যমান আলোর চেয়ে কম তরঙ্গ বিশিষ্ট আলোটা হচ্ছে আলট্রা ভায়োলেট, তার চেয়ে কম আছে এক্স রে, তার চেয়ে কম আছে গামা রে। আর এদিকে দৃশ্যমান আলোর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আছে তোমার ইনফ্রারেড, তারপর মাইক্রোওয়েভ, তারপর আছে রেডিও ওয়েভ। ঠিক আছে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ। তো মাইক্রোওয়েভ, মাইক্রো ওভেনে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। তো তোমাদের বাসায় যাদের মাইক্রো ওভেন আছে তো তাদের যে ওই খাবার গরম করা হয়, এই খাবার গরম করতে কিন্তু ওখানে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। ঠিক আছে, তার মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে সেখানে খাবার গরম করা হয়, সরাসরি তাপ উৎপাদনের মাধ্যমে না। অর্থাৎ যেমন হিটারে বা চুলাতে যেরকম বিদ্যুৎ একটা রোদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে সেই রোদটা উত্তপ্ত হয়, সেই তাপ থেকে কোনো কিছু গরম হয়। তোমার মাইক্রোওয়েভে কিন্তু সেটা না। মাইক্রোওয়েভে খাবার গরম করাটা অনেকটা সূর্যের আলোতে খাবার গরম করার মতো করে মাইক্রোওয়েভে খাবার গরম হয়। ঠিক আছে, তো পদার্থবিজ্ঞান শিখতে হলে যে বিষয়গুলো জানতে হয় বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের এই বিভাজনটি হচ্ছে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। এখানে একটা কথা বলছে যে ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে আমরা খালি চোখে দেখতে পাই না। টেলিভিশনের রিমোট কন্ট্রোল করার সময় ইউনিট থেকে ইনফ্রারেড আলো বের হয় বলে আমরা সেখান থেকে আলো বের হতে দেখি না। ঠিক আছে, ইউনিট বলতে বোঝাচ্ছে ওই যে ইয়াটা আছে, যে তোমার যন্ত্রটাকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ রিমোট বলি যেটাকে আমরা। ঠিক আছে, ডিভাইসটা, এটিকে মোবাইলের ক্যামেরা দিয়ে দেখতে পারা যায়। কারণ হচ্ছে মোবাইলের ক্যামেরায় ছবি তোলার জন্য সিসিডি নামে যে আলোক সংবেদনশীল যন্ত্র ব্যবহার করা হয় সেগুলো দৃশ্যমান আলোর সাথে সাথে খানিকটা ইনফ্রারেড আলো দেখতে পায়। তাহলে আমাদের চোখ ইনফ্রারেড আলো দেখতে পায় না, কিন্তু ক্যামেরাতে যে ক্যামেরায় যে জিনিসটা আছে সিসিডি, সেটি আবার আমাদের দৃশ্যমান আলোর চেয়েও কি একটু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোও কি দেখতে তোমার সংবেদনশীল হয় বেশি ওই আলোর ক্ষেত্রে। তখন অনেক সময় আলোর ক্যামেরার মধ্যে দিয়ে যদি দেখা হয় তখন দেখা যাচ্ছে রিমোট কন্ট্রোলের যে যন্ত্রটা আছে ওখানে ইনফ্রারেড আলোকটা অনেক সময় দেখা যায়। ঠিক আছে, এটাকে একটু লাল লালের মতোই দেখায়। তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের চোখে যে আলো দেখতে পাই তার তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, কিন্তু পদার্থবিজ্ঞানের অনেক চমকপ্রদ পরীক্ষা আছে যেগুলো দিয়ে আমরা এই তরঙ্গের চমকপ্রদ বৈশিষ্ট্য দেখতে পাই। আলো সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে শুরু করতে পারি আলোর প্রতিফলন দিয়ে। তো আলোর প্রতিফলন জিনিসটা কি?
আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। প্রতিফলন কথাটা বলতেই আমাদের প্রায় সবার চোখেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকার চিত্রটা ভেসে ওঠে, কিন্তু মনে রাখতে হবে প্রতিফলন বিষয়টা আরো অনেক ব্যাপক। যখনই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোকে পাঠানো হয়, তখনই আসলে তিনটি ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে। তার একটি হচ্ছে প্রতিফলন। ঠিক আছে, মানে শুধুমাত্র যে আয়নার মধ্যেই আলোর প্রতিফলন ঘটে বিষয়টা তা না, মূলত আমরা যে আমাদের সামনে যত বস্তু আছে সবগুলো থেকেই আলোর প্রতিফলন ঘটে। তাহলে তোমরা হয়তো ভাবতে পারো, তাহলে আমরা সবকিছুতেই নিজেদের ছবি দেখতে পাই না কেন, নিজেদের প্রতিবিম্ব দেখতে পাই না কেন? তো প্রতিবিম্ব দেখার জন্য অনেক বেশি আলোর প্রতিফলন হইতে হয়, কিন্তু যদি অল্প আলোর প্রতিফলন হয় তখন আমরা প্রতিবিম্ব দেখতে পাই না। ঠিক আছে, কিন্তু প্রতিফলন হয়। তো নইলে তো আমরা কোনো বস্তু দেখতে পাইতাম না, তাই না? আমরা একটু আগেই বললাম যে আলোর সোর্স থেকে যখন কোনো বস্তুর উপর আলো পড়ে, সেই আলোর কিছু অংশ প্রতিফলিত হয় আমাদের চোখে এসে পৌঁছায়, তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। তো তাহলে একটা মাধ্যম থেকে যখন আলো আর একটা মাধ্যমে প্রবেশ করে, তখন এখানে কয়টা ঘটনা ঘটে? তিনটা ঘটনা ঘটে। এই যে আলো, এখানে এটা মনে করো বায়ু, আর এটা হচ্ছে আর একটা মাধ্যম। তো একটা আলোক রশ্মি গিয়ে এই মাধ্যমে পড়লো, তাহলে এই যে আলোটা, এই আলোটা তিন ভাগে ভাগ হবে। তাহলে এই আলোর প্রথমে একটা অংশ আছে, এই মাধ্যমটা শোষণ করে নিবে, এই মাধ্যমটা কি করবে? শোষণ করে নিবে। আর একটা অংশ কি করবে? সে পূর্বের মাধ্যমে পাঠিয়ে দিবে। আর একটা অংশ সে তার নিজের মধ্য দিয়ে পাস হইতে অ্যালাউ করবে, অর্থাৎ সেটা দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে পাস হয়ে যাবে। তো যাওয়ার সময় সে একটু বেঁকে যায়, এইদিকে বেঁকে যায়, কখনো এইদিকে বেঁকে যায়। ঠিক আছে, তাহলে এই যে তিন ধরনের আলোটা তিন ভাগে ভাগ হয়ে যায়। একটা মাধ্যম থেকে যখন আলো আরেকটা মাধ্যমে প্রবেশ করে, তখন সেই আলোটা তিন ভাগে ভাগ হয়। একটা ভাগ প্রথম মাধ্যমে ফিরে আসে, আর একটা ভাগ ওই মাধ্যম ওই পদার্থের মধ্যে দিয়ে চলে যায়, আর একটা ভাগ হচ্ছে কি ওই মাধ্যমটা শোষণ করে। আমরা যদি একটা অস্বচ্ছ কাঁচ নেই, তাহলে আমরা এই তিনটা জিনিস স্পষ্ট দেখতে পাবো। তোমরা অস্বচ্ছ কাঁচে কিন্তু দেখতে পাবা, অস্বচ্ছ কাঁচে যদি আলো ফেলো, দেখবা যে এই কাছ থেকে, মানে জেনারেলি আয়না থেকে, তো যখন আয়নায় যদি আলো ফেলো তাহলে দেখবা যে এখান থেকে আলো এসে এই জায়গাটা একদম ঠিক লাইটের মতোই আলোকিত করবে, তোমরা যদি এখানে লাইট মারো। কিন্তু অস্বচ্ছ কাছে যদি তোমরা আলো ফেলো, তাহলে দেখবা তোমরা যে আলোটা ফেলতেছো তার খুব অল্প পরিমাণ দেখবা যে এইদিকে এসে কোনো একটা জায়গাকে উজ্জ্বল করছে। আর একটা অংশ দেখবা পিছনে গিয়ে কি হবে, তোমার পিছনেও যাবে, অর্থাৎ এই অস্বচ্ছ কাছের পিছনেও কি হবে? আলোকিত হবে। তার মানে দেখবা এই আলোটা একটা অংশ কি গেল, অস্বচ্ছ কাজটাকে পাস করে পিছনের দিকে গেল, আর একটা অংশ এইদিকে আসলো। তোমরা অনেক সময় বাসায় যে থাই গ্লাস গুলো আছে, দিনের বেলা থাই গ্লাসের সামনে দাঁড়াবা, দেখবা তোমরা তোমাদের একটা অল্প অস্বচ্ছ একটা প্রতিবিম্ব দেখতে পাবা। আয়নার মতো স্পষ্ট দেখতে পাবা না, কিন্তু অস্বচ্ছ দেখতে পাবা। আবার বাইরের জিনিসও দেখতে পাবা। তাহলে একই সাথে দুইটা জিনিস দেখতে পাবা, তোমাদের প্রতিবিম্বও দেখতে পাবা, আবার ওই থাই গ্লাসের বাইরে দিয়ে বাইরে কি আছে সেটাও দেখতে পাবা। সাধারণত দুপুর বেলা না, যখন হালকা আলো থাকে বাইরে, সকালবেলা বা বিকেল বেলা, এই সময়টা সবচেয়ে বেশি এই ঘটনাটা দেখা যায়, যে তোমরা নিজেদের ছবিও দেখতে পারবা অল্প পরিমাণে, আবার বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখতে পাবা। আবার তোমরা যদি দেখো যে লাইটের মেইন সোর্সের যে আলো, ওটার যে উজ্জ্বলতা, এই তোমাদের এখানে যে আলোটা পড়ছে প্রতিফলিত হয়, এই উজ্জ্বলতা এবং বাইরে যেটা দেখা যাচ্ছে, এই দুইটা উজ্জ্বলতা, এটা যদিও তোমরা পরিমাপ করে দেখতে পাবো না, এই দুইটার উজ্জ্বলতা কিন্তু লাইটের মেইন সোর্সের উজ্জ্বলতার চেয়ে কম হবে। তার কারণ কিছু একটা অংশ এই আয়নাটা কি করছে, শোষণ করে নিছে। যদি এটা হয়তো বা তোমরা খালি চোখে এটা বোঝা যাবে না, তার কারণ আলো দুইটা আলোকে যোগ করে তার উজ্জ্বলতা কত হবে এটা তো বোঝা কঠিন, এটা তো বোঝা যাবে না আসলে। ঠিক আছে, তো এই তিন ভাগে ভাগ হবে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে কি আলোর প্রতিফলন, আর বাকি দুইটা হচ্ছে আলোর প্রতিসরণ আর শোষণ। শোষণ, হ্যাঁ। তো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাবার সময় খানিকটা আলো আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে, এই ঘটনার নাম হচ্ছে প্রতিফলন। খানিকটা আলো দ্বিতীয় মাধ্যমে ঢুকে যেতে পারে, এই ঘটনাটি হচ্ছে প্রতিসরণ। আবার খানিকটা আলো দুই মাধ্যমের মধ্যের তল দ্বারা শোষিত হয়ে যায়, অর্থাৎ দুই মাধ্যমের মাঝখানে যে তলটা আছে সেটা শোষণ করে নেয়, এই ঘটনার নাম হচ্ছে শোষণ। এই অধ্যায়ে আমরা আলোর প্রতিফলন এবং পরের অধ্যায়ে প্রতিসরণ নিয়ে আলোচনা করব। তো এইটা নিয়ে আমি আরেকটু কথা বলি, যে এই যে প্রতিফলন, শোষণ এবং প্রতিসরণ, এটা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে এই ভিন্ন ভিন্ন মানে পার্সেন্টেজটা ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ 100% আলোর মধ্যে যদি আমরা যদি যে আয়নাগুলোর কথা বলি, দর্পণ বা আয়না, সেগুলোতে প্রায়
98 থেকে 99% বা এর চেয়েও বা 95 থেকে 99/8% পর্যন্ত কি হয়, আলো প্রতিফলিত হয়। অর্থাৎ মোটামুটি সবটুকু আলোই প্রতিফলিত হয়, সেখানে শোষণ এবং প্রতিসরণ খুব অল্প পরিমাণে হয়। ঠিক আছে। আবার যে কাজটা স্বচ্ছ কাজ, ঠিক আছে, ওগুলোতে প্রতিফলনটা খুব কম হয়, শোষণটাও খুব কম হয়, কিন্তু প্রতিসরণটা কি হয়, অনেক বেশি হয়। একদম যেটা স্বচ্ছ কাজ, যেটাকে সাধারণত লুকিয়া হিসেবে ব্যবহার করা হয়, তোমার এই যে কোনো একটা গাড়ির সামনে যে গ্লাসটা থাকে, ঠিক আছে, যেটা দিয়ে তোমার ড্রাইভার গুলো সামনের অংশটা দেখতে পায়, ওই ওই গ্লাসটা কিন্তু একদম স্বচ্ছ, তাহলে ওটার মধ্যে দিয়ে প্রায় 100% বা 100%-এর সামান্য কম আলো কি হয়, প্রতিসরিত হয়, অর্থাৎ স্পষ্টভাবে সব বাইরে থেকে দেখা যায়। আর যেগুলো কালো বস্তু, ওই বস্তুগুলো কি করে, প্রতিফলিতও হইতে দেয় না আলো, প্রতিসরিতও হইতে দেয় না, সে কি করে প্রায় 100% আলো কি করে, শোষণ করে নেয়। ঠিক আছে, প্রায় 100% আলো শোষণ করে এরকম বস্তু পৃথিবীতে নাই। সবচেয়ে বেশি আলো শোষণ করে ভূষাকালী। তো এই ভূষাকালের আলোর শোষণ ক্ষমতা খুব সম্ভবত, আমি শিওর না, ওই 95 থেকে 98%-এর মতো। তো ঠিক আছে, তাহলে কালো জিনিসগুলো, যে বস্তুগুলো কালো হয়, সেগুলো কি করে, আলোটা সমস্ত আলোটাকে সে কি করে নেয়, শোষণ করে নেয়। অর্থাৎ এই যে বিভিন্ন বস্তু তার ক্যারেক্টারিস্টিক্সের উপর নির্ভর করে আলোর বিভিন্ন অংশ কি করে, শোষণ করে, প্রতিসরণ করে, প্রতিফলন করে। ঠিক আছে। আবার কোনো কোনো বস্তু আছে তিনটাই করে, যেমন একটু আগে আমি বললাম যেটা অস্বচ্ছ কাজ, ও আলোর একটা অংশ প্রতিসরণ করে, একটা অংশ প্রতিফলন ঘটায়। ঠিক আছে। আর শোষণও করে একটা অংশ। ওকে। তো এইভাবেই আমরা বিভিন্ন বস্তুকে বিভিন্ন কালার দেখি। এই কালার হওয়ার, বিভিন্ন বস্তুকে বিভিন্ন কালারের দেখার কারণেও, মানে কালার যে আমরা দেখি, এটার পিছনেও এই আলোর প্রতিফলনের কি আছে, একটা প্রভাব আছে। আর তোমরা বুঝতে পারলে, একটা বস্তুকে যখন আমরা কালো দেখি, তার মানে সে কি করে, আলোটাকে শোষণ করে নেয়। অর্থাৎ কালো জিনিসটা হচ্ছে আলোর অনুপস্থিতি, অর্থাৎ ওই বস্তু থেকে কোনো আলো এসে আমাদের চোখে পৌঁছায় না, সে আলোর প্রায় সবটাই কি করে নেয়, শোষণ করে নেয়। এই জন্য ওই জিনিসটাকে আমরা কালো বলি। তো কালো জিনিসটি আসলে কোনো কালার না, কালো হচ্ছে কালারের অনুপস্থিতি। ওকে। আগেই বলা হয়েছে আলো এক ধরনের তরঙ্গ। সাধারণভাবে তরঙ্গের যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এটা আমরা পড়েছি। এই ধরনের তরঙ্গকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। যেমন পানি যদি না থাকে, তাহলে পানির ঢেউ হবে কোথায়, তাই না? তো পানির ঢেউ যাওয়ার জন্য, অর্থাৎ পানির তরঙ্গ চলাচলের জন্য অবশ্যই পানি প্রয়োজন। আবার শব্দ তরঙ্গ যাওয়ার জন্য বায়ুমণ্ডলের প্রয়োজন। ঠিক আছে। কিন্তু আলোর বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তখন আমরা জানি যে আমাদের বায়ুমণ্ডলে বায়ু আছে পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, এরপরে কিন্তু আর কোনো বায়ুমণ্ডল নাই। অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মাঝখানে প্রায় 15 কোটি কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরত্ব। তো দূরত্ব বেশি হবে, তার কারণ আমরা জানি যে মহাবিশ্ব আস্তে আস্তে কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। তো 15 কোটি কিলোমিটার আমি পড়ছি ছোটবেলায়, তা আমার বয়স তো এখন প্রায় 25-30। তাহলে বা তোমাদের বয়স তো এখন অনেক হয়ে গেছে, তার মানে কি মাঝখানে দূরত্ব কি হতে হয়, অনেক হয়ে গেছে না? তাহলে 20-30 বা 50 বছরে তো দূরত্ব, বা প্রথম 15 কোটি কিলোমিটার, বা সেটা তো আরো অনেক আগেই মাপছে কেউ হয়তো বা, তাহলে এখন তার 15 কোটি নেই, 15 কোটির চেয়ে বেশি হয়ে গেছে, তাই না? এগুলো যেহেতু নিজের দূরত্বটা আস্তে আস্তে বাড়তেছে। যদিও গ্রহ নক্ষত্রগুলোর দূরত্ব কম বাড়ে, মূলত সৌর জগৎটার দূরত্বটাই কি হয়, বেশি বাড়ে। মানে যাই হোক, এটা নিয়ে বেশি আলোচনা করলে আবার ঝামেলা। মানে সূর্য তার গ্রহগুলোকে নিয়েই মূলত কি হয়, দূরে সরে যায়। যেহেতু নক্ষত্র এবং তার গ্রহগুলোর দূরত্ব হয়তো ওই অর্থে বাড়ে না, বাট একটা সৌরজগৎ থেকে আর একটা সৌরজগৎ, বা সৌরজগৎ বলা যাবে না, একটা যে গ্যালাক্সি, একটা একটা জগৎ, একটা জগৎ থেকে আর একটা জগতের কি, মানে একটা নক্ষত্র এবং তার আন্ডারের যে গ্রহগুলো আছে, এটা যদি একটা ইউনিট হিসেবে কল্পনা করি, এই ইউনিটগুলোর মধ্যবর্তী দূরত্ব প্রতিনিয়ত কি বাড়তেছে। আচ্ছা, যাই হোক। তো সেক্ষেত্রে একটা নক্ষত্র থেকে তার আন্ডারে যে গ্রহগুলো আছে, সেগুলোর মধ্যবর্তী দূরত্ব তো হয়তো বা বাড়ে না, ঠিক আছে, সেগুলো একই থাকে। তো এবার দেখো, কিন্তু আলোর বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এটা যেহেতু, যেটা বলতেছিলাম আর কি, তো যাই হোক, ঘুরুক আর না ঘুরুক এটা পরের বিষয়। তো সূর্য থেকে দূরত্ব বাড়ুক আর না বাড়ুক পরের বিষয়। এটা হচ্ছে সূর্য মনে করো, আর এটা হচ্ছে সরি, এটা সূর্য, এটা পৃথিবী। তাহলে এর মাঝখানে হয়তো এইটুকু বায়ুমণ্ডল আছে, আর বাকি অংশে তো কি নাই, মহাশূন্য, কোনো মাধ্যম নাই, কিচ্ছু নাই। তাহলে সূর্য থেকে আলোটা আসতেছে কিভাবে? তার মানে ডেফিনেটলি আলো পরিবহনের জন্য কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন নেই, তাই না?
এটা যেহেতু বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ, তাহলে বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের একটা সম্মিলিত রূপ হচ্ছে কি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এবং এটা কিভাবে কাজ করে, কিভাবে গঠিত হয়, এটা তোমরা ইন্টারমিডিয়েট বা হায়ার স্টেজে জানতে পারবা। তো আপাতত জেনে নাও যে আলোতে বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের একটা বিশেষ সমন্বয় আছে। তাই এবং এটা যাওয়ার জন্য মাধ্যমের কোনো দরকার নেই। তো বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র আমরা জানি যে এই চুম্বক ক্ষেত্র, একটা চুম্বক একটা চুম্বককে আকর্ষণ করে, বিকর্ষণ করে, এটা মাঝখানে তাদের মাধ্যম থাক আর না থাক এটা কোনো আলোচ্য বিষয় নয়। আলো তা আলো তার বিদ্যুৎ আর চৌম্বক ক্ষেত্র দুটির তরঙ্গ তৈরি করে নিজেই চলে যেতে পারে। অর্থাৎ আলোর মধ্যে বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কি আছে, পরস্পরের সাথে 90 ডিগ্রিতে আছে। অর্থাৎ ছবিটা দ্বিমাত্রিকে এখানে আঁকা পসিবল না। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে এই এই ঠিক আছে, এইরকম করে উপর নিচ আছে কি চৌম্বক ক্ষেত্র, আর এইটার মধ্যে আবার 90 ডিগ্রিতে আছে কেমন এইরকম, মানে এটা আসলে আঁকিয়ে মানে দ্বিমাত্রিকে ত্রিমাত্রিকটা আঁকানো যাবে না। এইরকম করে এই বরাবর কি আছে, অর্থাৎ বুঝতেই পারতেছো যে একটা হবে উপর নিচ আর একটা হবে কি তোমার এখানে যে এই তলের উপর লম্ব বরাবর আর একটা হবে একই অক্ষে। ঠিক আছে, এইরকম করে একটার সাথে আর একটা কি থাকবে তোমার লম্ব ভাবে থাকবে দুইটা তরঙ্গ, দুইটা ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তো এই দুইটার মাধ্যমেই আলো কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। কাজেই প্রতিফলন বা প্রতিসরণ ব্যাখ্যা করার জন্য যখন প্রথম এবং দ্বিতীয় মাধ্যমের কথা বলা হয়েছে তখন একটি মাধ্যম আসলে শূন্য মাধ্যমও হতে পারত। সত্যি কথা বলতে কি আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাঁচ বা পানিতে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের যে উদাহরণগুলো দেখি সেখানে একটা মাধ্যম বাতাস, অন্যটি হচ্ছে কাঁচ। বাতাস এত হালকা যে আলো সঞ্চালনের ক্ষেত্রে সেটাকে শূন্য মাধ্যম ধরে নিলে এমন কিছু বড় ভুল হয় না। অর্থাৎ শূন্য মাধ্যমে আলো সাধারণত আলো পরিবহনের জন্য আলো মাধ্যমের প্রয়োজন না হলেও আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায় সেখানে আলোর কি হয়, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এই জন্য তবে এখানে বাতাস এবং শূন্য মাধ্যমের মধ্যে আলো যদি শূন্য মাধ্যম থেকে বায়ু মাধ্যমের মধ্যে প্রবেশ করে তাহলে এখানে আলোর বেগ বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি পরিবর্তন হয় না। এই জন্য বাতাসকে শূন্য মাধ্যম হিসেবে ধরে নেওয়া যায়। কিন্তু আলো যখন পানি বা কাঁচের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু তার বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা অনেক বেশি হয়। ফলে এখানে তো এটা আলাদা আলাদা মাধ্যম, এটাকে শূন্য মাধ্যমের সাথে তুলনা করা যাবে না। যাই হোক, এরপর হচ্ছে প্রতিফলনের সূত্র, অর্থাৎ প্রতিফলনটা কিভাবে হয়। প্রতিফলনের সূত্র বোঝার আগে আমাদের কয়েকটা বিষয়কে সংজ্ঞায়িত করে নেওয়া দরকার। যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো এসে পড়ে আমরা আপাতত ধরে নেই সেটি হচ্ছে একটি সমতল। বিষয়টি বোঝার জন্য আমরা ধরে নেই যে আলোটা প্রতিফলিত হবে সেটা সেটা একটা আলোক রেখা বা আলোক রশ্মি। যদিও আলো যখন একটা উৎস থেকে বের হয়ে আসে তাহলে সেই আলোতে কি থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ বা কোটি কোটি আলোক রশ্মি থাকে। অর্থাৎ আলোক রশ্মিগুলো এতটাই চিকন, আলোকে যদি আমরা তরঙ্গ হিসেবে কল্পনা করি তাহলে প্রত্যেকটা তরঙ্গ এদের বিস্তার বা এগুলো এতটাই কম যে এটা অত্যন্ত চিকন হয়। ঠিক আছে, আলোর বিস্তার অনেক কম হয় আলোর তরঙ্গগুলোর, তাহলে এটা অনেক চিকন হয়। ঠিক আছে, এখানে মানে একটা চিকন আলোর মধ্যেও এরকম লক্ষ কোটি আলোর রশ্মি থাকে, বাট আমরা হিসাবের জন্য শুধুমাত্র একটা রশ্মি নিয়ে হিসাব করব, সেটাই বলছে এখানে। যখন একটা আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের উপর একটা বিন্দুতে এসে পরে প্রথমেই সেই বিন্দু থেকে একটা লম্ব কল্পনা করে নিতে হবে। যে আলোক রশ্মিটি এসে সেই বিন্দুতে পড়েছে এবং যে লম্বটি কল্পনা করেছো সেই দুটি রেখাকে নিয়ে একটি সমতল কল্পনা করে নাও। ঠিক আছে, তাহলে এই যে এইখানে একটা এই যে এটা হচ্ছে একটা তল। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো একটা তল। তাহলে এই তলের উপর কি করতেছে, এখান থেকে আলো এসে এই বিন্দুতে পড়ছে। তাহলে এই যে এইটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, মানে এইটা একটা তল, মনে করো এটা একটা টেবিল, এটা একটা কি টেবিল, এটা হচ্ছে টেবিলের চারটা পুরা। ঠিক আছে, এটা একটা মানে
টেবিল, তার উপর এখানে একটা কাঁচের কি দেওয়া আছে। আমরা অনেক সময় কাঁচের টেবিলের উপর যে ইয়াটা ব্যবহার করে পাটাতনটা, এটা কি হয় অনেক সময় কাঁচের হয়। তো মনে করো যে এটা একটা কি তোমার কাঁচের পাটাতন, ঠিক আছে। তো তোমরা কি করতেছো, এই পয়েন্ট থেকে এই টেবিলের কাছের পাটাতনে কি করতেছো, আলো ফেলতেছো। তাহলে আলো যে পয়েন্টে এসে আলোক রশ্মিটা পড়লো, সেই পয়েন্টে এই কাঁচের উপর একটা কি করো, খাড়া লম্ব টানো। এই যে লম্বটা কি এদিক থেকে কাঁচ ভেদ করে এদিক সেদিক কি হবে, পাস করবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার কি আলোক রশ্মি, ঠিক আছে, এটা হচ্ছে আলোক রশ্মি, ঠিক আছে। এই আলোক রশ্মিটা এখানে পড়লো, তাহলে এখানে এই যে দুইটা রেখা, তাহলে এই দুই রেখা মাঝ একটা কি তল ফর্ম করবে না, অবশ্যই এখানে একটা কি করবে, তল ফর্ম করবে। যে তলটা এই যে কাঁচটা আছে সেই কাঁচের উপর কি হবে, জাস্ট লম্ব বরাবর একটা কি হবে, তল ফর্ম করবে, বুঝতে পারছো। অর্থাৎ টেবিলের উপর এটা একটা কি হবে, লম্ব হবে। টেবিলের উপর মনে করো যে খাড়া হবে, আর একটা কাঁচ কি করা হয়েছে, রাখা হয়েছে, এই যে একটা তল তৈরি হলো। তাহলে তাহলে এইখানে যে আলোটা এসে পড়লো, এই আলোটার নাম হচ্ছে কি আপতিত রশ্মি। এটার নাম কি আপতিত রশ্মি বা আপতন রশ্মি, ঠিক আছে, আপতিত রশ্মি। আর এই যে পয়েন্টে এই কাছে তো এই যে টেবিলটার উপর তো বিভিন্ন পয়েন্টে আলোটা পড়তে পারতো, এই যে পয়েন্টে আলোটা পড়লো সেই পয়েন্টটার নাম হচ্ছে আপতন বিন্দু, ঠিক আছে। কি বিন্দু, আপতন বিন্দু। আর এই আপতন বিন্দুতে এই টেবিলের উপর আমরা কি করছি, একটা খাড়া দাগ টেনছি, সেই খাড়া দাগটার নাম হচ্ছে কি অভিলম্ব, ঠিক আছে, খাড়া দাগটার নাম অভিলম্ব। আর এই আপতিত রশ্মি এবং অভিলম্ব বরাবর কি করা হয়েছে, একটা তল কল্পনা করা হয়েছে। এবং এই আলো কি হবে, প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, এই দিকে যাবে, ঠিক আছে। এই আপতন বিন্দু থেকে আলোটা প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে যাবে। এবং এই আলোটা কি হবে, এই এখানে যে তলটা তৈরি হয়েছে এই তলের উপরেই থাকবে। অর্থাৎ আপতিত রশ্মি এবং অভিলম্ব মিলে যে তল হয়েছে সেই তলের উপর দিয়েই কি হবে, আলোটা যাবে। অর্থাৎ আলোটা ওই দিকে বা এই দিকে বেঁকে যাবে না। অর্থাৎ অর্থাৎ তোমার এই যে আপতিত রশ্মি, অভিলম্ব, আর এটার নাম হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। এটার নাম কি প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। এই প্রতিফলিত রশ্মি, অভিলম্ব এবং আপতিত রশ্মি এরা সবাই কি হবে, এই যে প্লেনটা আছে এই প্লেনের উপর থাকবে, ঠিক আছে। অর্থাৎ সবাই একটা প্লেনের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা। আর এই যে দুই মাধ্যম কাঁচ এবং বায়ু, উপরে হচ্ছে কি বায়ু আর এটা হচ্ছে কাঁচ, এবং কাঁচ এবং বায়ুর যে সংযোগ স্থলটা আছে, এই যে সংযোগ স্থল, সরি, এই যে সংযোগ স্থলটা, এই সংযোগ স্থলটার নাম হচ্ছে বিভেদ তল। এই সংযোগ স্থলটা কাঁচ এবং বায়ুতে এক জায়গায় মিলে গেছে, তাই না। তাহলে এই যে এটার নাম হচ্ছে বিভেদ তল। এটার নাম কি বিভেদ তল। কাঁচ এবং বায়ু এক জায়গায় মিলে গেছে, অর্থাৎ কাঁচের উপরি পৃষ্ঠে এবং বায়ুর সংযোগ স্থলটার নাম হচ্ছে কি বিভেদ তল, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস এখানে তোমাদের থাকতে হবে। এবং আর একটা জিনিস হচ্ছে, দেখো এখানে মজার বিষয় সেটা দেখো, এই যে এখানে আপতিত রশ্মি এবং অভিলম্ব এর মাঝে একটা অ্যাঙ্গেল ফর্ম করছে না, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে আপতন কোণ। এই অ্যাঙ্গেলটার নাম কি আপতন কোণ, ঠিক আছে। আবার এইদিকে প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব, এখানেও একটা কি হয়েছে অ্যাঙ্গেল ফর্ম তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। এই অ্যাঙ্গেলটার নাম কি প্রতিফলন কোণ, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার নাম প্রতিফলন কোণ। তো এই রাশিগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে, জানা থাকতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখো, এখানে আমি ওই জিনিসটাকে যদি এখানে জাস্ট তোমাদের জন্য একটু এঁকে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে বিভেদ তল, ঠিক আছে। এর উপরে মনে করো আছে কি বায়ু, আর নিচে এটা পানি বা কাঁচ, ঠিক আছে। তো প্রথমে কি হবে, আলোর সোর্স থেকে একটা আলো এসে এখানে পড়বে, ঠিক আছে। এই যে আলোটা এখানে পড়লো, তাহলে এই আলোটাকে আমরা বলবো কি আপতিত রশ্মি। এটা কি কি বলবো আমরা, আপতিত রশ্মি বলবো, ঠিক আছে। এই আপতিত রশ্মি আর আপতিত রশ্মিটা বিভেদ তলের উপর একটা পয়েন্টে অ্যাড হয়ে গেল না, তাহলে এই পয়েন্টটার নাম, এই যে পয়েন্টটা তৈরি হলো এই পয়েন্টটাকে আমরা বলবো আপতন বিন্দু। এই পয়েন্টটাকে আমরা কি বলবো, আপতন
বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে আপতিত রশ্মিটা বিভেদ তলের উপর, এটাকে আমি বলতেছি বিভেদ তল। এটাকে বিভেদ তল মানে হচ্ছে বায়ু এবং পানির সংযোগ স্থলটা। বায়ু এবং পানির সংযোগ স্থলে আপতিত রশ্মিটা এসে যে পয়েন্টে পড়বে সেটা হচ্ছে আপতন বিন্দু। এরপর আমরা কি করব, এই আপতন বিন্দুতে এই আপতন বিন্দুর উপর দিয়ে একটা কি করব, খাড়া লম্ব টানবো। ঠিক আছে, এইখানে একটা খাড়া লম্ব টানলাম। এই লম্বটাকে আমরা বলবো কি, অভিলম্ব। এটাকে কি বলবো আমরা, অভিলম্ব বলবো। ঠিক আছে, এরপর আলোটা যাবে কোন দিক দিয়ে, আলোটা এখানে প্রতিফলিত হয়ে এই দিক দিয়ে পাস করবে। ঠিক আছে, এই দিক দিয়ে পাস করবে। এইটাকে আমরা বলতেছি কি, প্রতিফলিত রশ্মি। এটাকে আমরা কি বলতেছি, প্রতিফলিত রশ্মি বা প্রতিফলন রশ্মি। ঠিক আছে, এখন দেখো এইটা একটা তল ফর্ম করবে। এটা কি হবে, একই তলে থাকবে। যেমন আমি যেটা এঁকেছি এটা সবাই তো কি আছে, প্রত্যেকটাই আমার যে স্ক্রিনটা আছে স্ক্রিনের উপর আছে। ঠিক আছে, কোনোটা স্ক্রিন থেকে বের হয়ে আসবে না বা কোনোটা স্ক্রিনে ঢুকে যাবে না। ওকে, আর এইখানে আপতিত রশ্মি এবং অভিলম্বের মাঝখানে কি হয়েছে, একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাই না? এইটাকে বলতেছে থিটা আই। ঠিক আছে, এই থিটা আই জিনিসটা হচ্ছে কি, এটাকে বলতেছি আমরা আপতন কোণ। এটাকে কি বলতেছি আমরা, আপতন কোণ। তাহলে আপতন কোণ কোনটা, অভিলম্ব এবং আপতিত রশ্মির মধ্যেকার কোণটা হচ্ছে আপতন কোণ। আর এইখানে আর একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মধ্যে একটা কোণ তৈরি হয়েছে, সেই কোণটার নাম হচ্ছে থিটা আর। এটাকে আমরা বলতেছি কি, প্রতিফলন কোণ। এটাকে আমরা কি বলতেছি, প্রতিফলন কোণ। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো কি, প্রতিফলন কোণ। এই যে রাশিগুলো এর, আর এইখানে বাই দ্য ওয়ে এইটা মাথায় রাখবা যে আপতন, এই যে আলোটা পড়লো এবং প্রতিফলিত হবে, অর্থাৎ এই আলোটা এমন দিক দিয়ে প্রতিফলিত হবে যেন এই আপতিত রশ্মিটা, এই যে আপতন কোণটা যতখানি হয়েছে, প্রতিফলন কোণটাও যেন ততখানি হয়। ঠিক আছে, তার মানে আলো যদি এই দিক দিয়ে পৌঁছে তাহলে সেটা যাবে, অ্যাঙ্গেল যেহেতু এখানে বেড়ে গেছে এখানেও কি হবে, অ্যাঙ্গেল বেড়ে যাবে, অর্থাৎ সমান সমান কোণ হবে দুইটাই। অর্থাৎ সবসময় কি হবে, থিটা আই সমান থিটা আর হবে। অর্থাৎ আলোটা এমন দিক দিয়ে প্রতিফলিত হবে যেন আপাতন কোণটা এবং প্রতিফলন কোণটা কি হয়, সবসময় সমান হয়। ঠিক আছে, তাহলে এটা প্রতিফলনের একটা সূত্র, এটাকে দ্বিতীয় সূত্র বলে। তো প্রতিফলনের প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এরা সবাই একটা তলে অবস্থান করবে। তাহলে প্রথম সূত্রটা কি, এই আপতিত রশ্মি, এই অভিলম্ব এবং এই প্রতিফলিত রশ্মি, এই তিনটাই কি হবে, একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই যে এইটা, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সব সময় সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রতিফলন সম্পর্কে এই জিনিসটা জানলাম। এরপর প্রতিফলনের যে নেক্সট জিনিসটা আছে, এই অধ্যায়ের বাকি অংশ আমরা পরের ক্লাস থেকে আবার সামনে আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আজকে এই পর্যন্তই থাক। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।